কলকাতার নিউ টাউনে মিলল এমপি আজিমের মরদেহ। পরিকল্পিত হত্যাকাণ্ড জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাবা হত্যার বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন মেয়ে ডরিন। শেরেবাংলা নগর থানায় হবে মামলা, জানালেন ডিবি প্রধান। সংসদ সদস্যের মৃত্যুর খবরে ঝিনাইদহে শোকের ছায়া। সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি নেতাকর্মীদের। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের 14 নম্বর কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস তোলা শুরু। প্রতিদিন 15 মিলিয়ন ঘনফুট পাওয়ার আশা। স্বাগত সমগ্র বাংলাদেশের সাথে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে পুরো খবর। অবশেষে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে মিলেছে এমপি আনোয়ারুল আজিমের মরদেহ। 13 মে সেখানে ওঠেন তিনি, আর এরপর থেকে বিচ্ছিন্ন হয় তার সঙ্গে যোগাযোগ। তাকে সবশেষ দেখা গিয়েছিল বিধান পার্কের কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে গাড়িতে উঠতে। 18 মে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস থানায় ডায়েরি করলে তদন্তে নামে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। চিকিৎসার কথা বলে এমপি আনোয়ারুল আজিম কলকাতায় যান 12 মে। তবে 14 মে তার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় স্বজনদের যোগাযোগ। 18 মে বরানগর থানায় তার খোঁজ চেয়ে সাধারণ ডায়েরি করেন সেখানকারই এক স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস। এর পরপরই তদন্তে নামে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। তারা বলছেন 12 মে কলকাতায় এসে বরানগরের মণ্ডলপাড়া লেনের এই গোপাল বিশ্বাসের বাড়িতেই উঠেছিলেন আজিম। তবে পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বেরিয়ে যান সেখান থেকে। সবশেষ বরানগর বিধান পার্ক এলাকার কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে আনোয়ারুল আজিমকে দেখা যায় গাড়িতে উঠতে। এরপর নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে পাওয়া যায় তার মরদেহ। সেখানে 13 মে উঠেছিলেন আজিম। সেখানে তার সঙ্গে 3 তরুণ ও এক নারী ছিল বলেও জানাচ্ছে পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যম। মরদেহ উদ্ধারের পর পুরোদমে তদন্তে নেমেছে টেকনোসিটি থানার পুলিশ। এই ঘটনায় স্বর্ণ চোরাচালান চক্র জড়িত কিনা তাও খতিয়ে দেখছে তারা। পুরো ঘটনা প্রবাহে নজর রাখছে বাংলাদেশ দূতাবাসও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন, এই হত্যাকাণ্ডে বাংলাদেশিরাই জড়িত। এরই মধ্যে 3 জনকে গ্রেফতারও করা হয়েছে। দুপুরে ধানমন্ডিতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। নিখোঁজের 8 দিন পর কলকাতায় একটি ফ্ল্যাট থেকে এমপির মরদেহ উদ্ধার করে পুলিশ। সবশেষ 13 মে ভারত থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ঝিনাইদহ 4 আসনের এমপি আনার। 19 মে উদ্বিগ্ন হয়ে মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ডিবিকে অবহিত করেন। তারপর থেকে শুরু হয় অনুসন্ধান। নিখোঁজের 8 দিন পর কলকাতায় পাওয়া গেল আনোয়ারুল আজিমের মরদেহ। কলকাতা পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। এরই মধ্যে সেখানে আটক করা হয়েছে 2 জনকে। আমি বিচার চাই, আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে ক্রসে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে, আমি যেন দেখতে চাই। আজকে আমি এতিম হয়ে গেছি। তবে এই হত্যাকাণ্ডে বাংলাদেশিদের জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধানমন্ডিতে নিজ বাসভবনে এক বৈঠক শেষে মন্ত্রী বলেন, এই ঘটনায় এরই মধ্যে বাংলাদেশে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার মোটিভ পরে জানানো হবে। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। এ নিয়ে ডিবি প্রধান জানান, শেরেবাংলা থানায় মামলা হলে তদন্ত শুরু হবে। এটা কি ঘটনা এটা আমাদের তদন্ত চলছে। কোনো পারিবারিক, আর্থিক অথবা কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা সবকিছুই আমরা তদন্তের আওতায় আমরা নিয়ে আসছি। 12 মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনোয়ারুল আজিম। এর 2 দিন পর থেকে তিনি নিখোঁজ হন। এরপর 18 মে গোপাল বিশ্বাস নামের এক ব্যক্তি উত্তর 24 পরগনা জেলার বরানগর থানায় সাধারণ ডায়েরি করেন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এ বিষয়ে বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা এবং ঢাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ অধিকারী, আপনি এর আগে আসলে আমরা যেমনটি জানি আসলে সর্বশেষ খবর মতে যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এমপি আজিমের মৃত্যুর বিষয়ে সর্বশেষ আর কি তথ্য পুলিশ দিয়েছে জানাবেন? দেখুন, এখনো পর্যন্ত পুলিশ ওই ফ্ল্যাটের যে নথিপত্র রয়েছে সেই নথিপত্র পুলিশ খতিয়ে দেখছে। কারণ হচ্ছে যে এমপি আজিম যে ফ্ল্যাটে ছিল সেই ফ্ল্যাটের নথিপত্র ইতিমধ্যে পুলিশ সংগ্রহ করছে। এখনো পর্যন্ত তদন্ত চলছে, অর্থাৎ এখনো পর্যন্ত সেই সব প্রাথমিক কাজকর্ম চলছে। পুলিশ সেখানে রয়েছে, সেই আবাসনেই রয়েছে এবং সেই আবাসনে এখনো ওই যে আবাসনের 2 জন সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা রক্ষী তাদেরকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যে এই যেদিন তিনি আনার সাহেব যিনি কলকাতায় এলেন এবং তারপরে ওই ফ্ল্যাটে যখন গেলেন তখন তাদের সঙ্গে কে কে ছিলেন। এবং পুলিশ মূলত মোটোটা বুঝতে চাইছে, কারণ এর সঙ্গে কোনো দুর্বৃত্তের যোগ আছে কিনা বা কোনো পরিকল্পিত, যেটা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যেটা জানিয়েছেন যে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, সেই পরিকল্পনার সঙ্গে ভারতীয় কেউ যুক্ত আছে কিনা বা এই ঘটনা ঘটানোর জন্য এর সঙ্গে এখানকার কেউ সহযোগিতা রয়েছে কিনা, এসব কিন্তু এখন পুলিশ তদন্ত করে দেখছে। কিন্তু পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে পুলিশ প্রাথমিকভাবে যে ভিসেরা অর্থাৎ তদন্তের যে অপরাধীরা যে তথ্যসূত্র ফেলে যায় সেই তথ্যসূত্রগুলো ওই ফ্ল্যাট থেকে সংগ্রহ করা হচ্ছে এবং ইতিমধ্যেই পুলিশ সিসিটিভির ফুটেজ, কারণ ওই ফ্ল্যাটে সিসিটিভি রয়েছে, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে যে এই ঘটনার সময় কারা কারা ছিল এবং কোন অবস্থায় এই ঘটনাটা ঘটেছে, কবে ঘটনা ঘটেছে, এসব কিন্তু পুলিশ এখন খতিয়ে দেখছে। অন্যদিকে আরেকটা কথা, গোপাল বিশ্বাস যিনি বরাহনগরের বাসিন্দা, যার বাড়িতে 12 তারিখে এসে উঠেছিলেন এই আনার সাহেব, এবং সেই গোপাল বিশ্বাস একটি জেনারেল ডায়েরিও করেছিলেন 18 তারিখ। সেখানে দাবি করেছিলেন যে এমপি আনার সাহেবের সঙ্গে আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না, তার ফ্ল্যাট, তার যে ফোন সম্পূর্ণভাবে আউট অফ নেটওয়ার্ক এবং এইসব, এবং তিনি দাবি করেন যে তাকে 2টো SMS করেছিলেন এবং সেই SMS এ তিনি জানিয়েছিলেন যে তিনি দিল্লিতে যাচ্ছেন এবং তিনি যখন বাড়ি থেকে তখন বেরিয়ে যান তখন বলেছিলেন তিনি চিকিৎসা করাতে যাচ্ছেন। এই দুটোর মধ্যেও কিন্তু তফাৎ পুলিশ খোঁজার চেষ্টা করছে যে কেন তিনি এই ধরনের মন্তব্য করলেন, কেন তিনি দিল্লি যাওয়ার কথা বললেন, আবার কেন তিনি বললেন যে আমি চিকিৎসার জন্য যাচ্ছি। এই বিষয় নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে। পুলিশ সেই দ্বন্দ্বকে পরিষ্কার করার জন্য ইতিমধ্যে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং ওই ফ্ল্যাটের পার্শ্ববর্তী যারা রয়েছে তাদেরকেও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন এই কারণে যে এখানে কবে এসেছিলেন, কিভাবে এসেছিলেন, কেউ দেখছিলেন কিনা। অর্থাৎ পুলিশ তথ্যসূত্র সংগ্রহ করার চেষ্টা করছে এবং তারপরে পরিষ্কার হবে যে খুনের মোটিভ কি, এর সঙ্গে কোনো বিদেশি চক্র জড়িত আছে কিনা বা কোন রকম টাকা লেনদেন সংক্রান্ত ঘটনা জড়িয়ে আছে কিনা বা অন্যদিকে কারো উপর শত্রুতা বশত এই ঘটনা ঘটেছে কিনা, সেই সমস্ত কিন্তু পুলিশ এখন খতিয়ে দেখছে এবং পুলিশ তদন্ত করছে। তারপরেই পরিষ্কার হবে যে এই দেবপ্রসাদের আগে আপনি জানিয়েছিলেন মরদেহ থানায় নেওয়ার খবর। মরদেহ থানায় নেওয়া হয়েছে, পোস্টমর্টেম আসলে কখন হবে আর কবে নাগাদ আসলে মরদেহ দেশে ফেরত আসতে পারে বলে জানতে পেরেছেন? দেখুন, এখনো পর্যন্ত পুলিশ যেহেতু ওইখানে তদন্ত করছেন, তদন্ত শেষ হওয়ার পরেই পোস্টমর্টেম হবে। কারণ হচ্ছে যে তদন্ত যতক্ষণ শেষ না হবে, অর্থাৎ পুলিশের যে প্রাথমিক তদন্ত, তারপরে পোস্টমর্টেম হবে এবং পোস্টমর্টেম হওয়ার পরে একটা বৈদেশিক প্রক্রিয়া রয়েছে। সেই বৈদেশিক প্রক্রিয়া যখন সম্পন্ন হবে, সেটা এক্ষুনি কখন হবে, আজ হবে না কাল হবে, সেটা কিন্তু এখনই পরিষ্কার নয়। পুলিশ এ বিষয়ে কোনো কথা বলতে এই মুহূর্তে চাইছে না। তবে একটা যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াটাকে সম্পন্ন হওয়ার পরেই কিন্তু তাকে বাংলাদেশে তার মরদেহ ফেরত পাঠানো হবে। দেবপ্রসাদ, আপনি এর আগে বলছিলেন যে আশেপাশের সবাইকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তদন্ত করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং 3 জনকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে। যে 3 জনকে আসলে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আসলে কিসের ভিত্তিতে বা কোন যোগসূত্র থেকে আসলে গ্রেফতার করা হয়েছে কি জানতে পেরেছেন? না, ভারতীয় যে 3 জনকে গ্রেফতার নয়, ভারতীয় 2 জনকে আটক করা হয়েছে। 2 জন সিকিউরিটি, আমি আপনাকে প্রথমেই বলেছি, 2 জন নিরাপত্তারক্ষী ওই ফ্ল্যাটের, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কারণ নিরাপত্তারক্ষীর বেষ্টনী কক্ষেই কিন্তু ফ্ল্যাটে প্রবেশ করতে হয় এবং নিরাপত্তারক্ষীর একটা নির্দিষ্ট ডেটা এন্ট্রি করতে হয়। ডেটা এন্ট্রি করার পরে সেই ফ্ল্যাটে প্রবেশ করতে পারে বা সেই আবাসনে প্রবেশ করতে পারে, যার কারণে নিরাপত্তারক্ষীর নজরে থাকা অবশ্যই সম্ভব যে এই আবাসনে কে এসেছিল, কখন এসেছিল, কিভাবে এসেছিল এবং কতক্ষণ থেকেছে। যার কারণে পুলিশ সন্দেহবশত বা হোক যেভাবেই হোক পুলিশ তথ্য জানতে চাইছে এবং ওই 2 জন নিরাপত্তারক্ষীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এছাড়া গ্রেফতারের তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই, কারণ পুলিশ
বারবার বলছে যে এই তথ্য দুজনকে যে নিয়ে আসা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একটাই কারণে, যে ওই আবাসনে যখন আনার সাহেব ঢোকেন এবং তার সঙ্গে কে কে ছিলেন, কোন অবস্থায় ছিলেন, কোন সময় ঢুকেছেন, এইসব তথ্য জানার জন্য পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে নিয়ে এসেছে। জি, ধন্যবাদ আপনাকে। দেবপ্রসাদ অধিকারী আমাদেরকে জানাচ্ছিলেন কলকাতা থেকে। ভারতের ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর খবরে নিজ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না দলের নেতাকর্মী ও এলাকাবাসী। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন তারা। ভারতের কলকাতা থেকে নিখোঁজ বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে কলকাতার নিউ টাউন থেকে। এ খবর ছড়িয়ে পড়লে সংসদ সদস্যের নিজ এলাকা ঝিনাইদহের কালীগঞ্জে তার বাড়ি ও দলীয় কার্যালয়ের সামনে ভিড় করেন কর্মী সমর্থক ও স্বজনেরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। স্থানীয়রা বলছেন, এলাকায় বেশ জনপ্রিয় নেতা ছিলেন সংসদ সদস্য আজিম। কোনো ধরনের প্রোটোকল ছাড়াই সাধারণ মানুষের সাথে মিশতেন তিনি, যে কারণে এলাকার জনগণ তাকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সে কাউকে কোনোদিন শত্রু মনে করেনি। সে নির্ভয়তে এলাকায় একা একা মোটরসাইকেলে চড়েছে, মানুষের ভালোবাসা দিয়েছে। তার ছোটবেলা থেকেই মানুষের সঙ্গে খুব কাছাকাছি থেকেই উনি চলেছেন। আনোয়ারুল আজিম আনার ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা করেছে তাদের তদন্ত করে আমি তাই নিয়ে আসে সঠিক বিচার চাই। ভিন্ন দেশে সংসদ সদস্যকে হত্যার ঘটনায় উদ্বিগ্ন দলের নেতারা। ঘটনাটি সুষ্ঠু তদন্ত ও জড়িতদের কঠোর শাস্তির দাবি তাদের। আমাদের যে প্রাথমিক কাজ আছে সেই কাজগুলো সেরেই আমরা বিশ্বাস করি যত দ্রুত আমাদের সাংসদের লাশ বাংলাদেশে পৌঁছানো সম্ভব সেই চেষ্টা করা হচ্ছে সরকারের। টেলিভিশন বিভিন্ন মানুষ বলছিল যে তিনি হেফাজতে আছেন, কিন্তু আমরা জানি না কার হেফাজতে। আজকে আমরা টেলিভিশনে যা তোমার লাশ উদ্ধার করা হয়েছে। আনোয়ারুল আজিম আনার 2014 থেকে 2024 সাল পর্যন্ত টানা 3 বার বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডে ওয়ার্কওভার কাজ শেষে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। গতরাতে 14 নম্বর কূপের থেকে এই গ্যাস উত্তোলন শুরু হয়। কূপটি থেকে প্রতিদিন 13 থেকে 15 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তিতাস গ্যাস ফিল্ডের 14 নম্বর কূপটি 2000 সালে খনন করা হয়, তবে গ্যাসের সঙ্গে অতিমাত্রায় পানি ওঠায় 2021 সালের 1 নভেম্বর কূপটি বন্ধ ঘোষণা করা হয়। গত 19 মার্চ ওই কূপের ওয়ার্কওভার কাজ শুরু করে বাপেক্স। এরপর মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস তোলা শুরু হয়। দুর্বৃত্তদের গুলিতে রাঙ্গামাটির বড়থলি ইউনিয়ন চেয়ারম্যান আহত হয়েছে। সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার বড়থলি মারমা পাড়ায় চাচার বাড়িতে যান ইউপি চেয়ারম্যান আতমং মারমা। রাতে বাড়ির উঠানে হাঁটাহাঁটির সময় তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় পায়ে ও হাতে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে উদ্ধার করে বান্দরবানের রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর হাসপাতালে নেওয়া হয়। কুকিজিং সন্ত্রাসীরা এই ঘটনায় জড়িত বলে প্রাথমিক ধারণা পুলিশের। ফেনীর ছাগলনাইয়াতে করিমুল্লাহ নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার জমাদ্দার বাজারের পাশে একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে 2 নারীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গতরাতে বাড়ি না ফেরায় করিমুল্লাহকে একাধিকবার ফোন দেন স্বজনেরা। সকালে জমাদ্দার বাজারের পাশে বাগানে মরদেহ পড়ে থাকার খবর পায় তার পরিবার। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। লাশকে দেখি চতুর্পাশে, এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সন্দেহে ঘটনাস্থল থেকে আমরা প্রাথমিকভাবে 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দর্শক, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর বিষয়ে আসলে আরো তথ্য জানাতে তার এলাকা ঝিনাইদহ থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী বিমল কুমার। বিমল,
সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুতে আসলে তার কর্মী সমর্থকেরা কি বলছেন, তার পরিবারের সদস্যদের এই মুহূর্তে কি অবস্থা? তার আসনের সংসদ সদস্যের মৃত্যুর খবরটি তার নির্বাচনী এলাকায় মানুষের মাঝে তীব্র ক্ষোভ এবং উৎকণ্ঠার সৃষ্টি করেছে। তারা কখনোই চায়নি তাদের সংসদ সদস্যের এভাবে মৃত্যু। আমি তার অফিসের সামনে দাঁড়িয়ে আছি, এখানে শত শত কর্মী তার বাড়ির পাশে ঘোরাফেরা করতে। উনি যে রুমটায় বসতো ওনার বাড়ির নিচতলায়, সেখানে উনি যে চেয়ারটায় বসতো সেটা ফাঁকা পড়ে আছে। একটা বিমর্ষ একটা শোক এখানে বিরাজ করছে এবং লোকে আসছে, অনেকে চোখের পানি ফেলছে, অনেকে আমাকে বলছে যে আমাদের এমপি খুব ভালো ছিল, এলাকার ব্যাপক উন্নয়ন করেছে, উনি রাস্তাঘাট করেছে, কোনো জায়গা গ্রামের প্রায় সমস্ত গ্রামেই পাকা রাস্তা করে দিয়েছেন উনি, এবং উনি সরকারি এই স্কুলকে সরকারি প্রতিষ্ঠান করেছেন। খেলাধুলার ব্যাপারেও উনি অত্যন্ত উৎসাহী ছিলেন। এই কারণে তার মৃত্যু কেউ স্বাভাবিকভাবে নিতে পারছে না। তারা বলছে যে এই এমপি যারা হত্যার সাথে জড়িত তাদের বিচার করা হোক, আমরা তার আত্মার শান্তি পাবো তাতে। এবং সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের পরিবার এখানে নাই, ওনারা ঢাকাতে আছেন। ওনার এপিএস এর সাথে আমার সকালে কথা হয়েছে, উনি আমাকে বলছেন যে ওনারাই মিডিয়ার মাধ্যমে যেটা জানছে, এরপরে নতুন আর কিছু জানতে পারে নাই। এখন ওনারা মিডিয়ার কাছ থেকেই সমস্ত কিছু জানছে এবং কলকাতায় যোগাযোগ করেও ওনারা সঠিক যেরকম একটা ঘটনায় আসলে সবাই অনেক বেশি শোকের ছায়া আসলে নেমে এসেছে পুরো এলাকা এবং পরিবারের মাঝে, আমরা বুঝতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিমল কুমার আমাদেরকে জানাচ্ছিলেন ঝিনাইদহ থেকে। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সফররত অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। সকালে ঢাকা থেকে বিমানে করে কক্সবাজার পৌঁছান তিনি। সেখান থেকে প্রথমেই উখিয়ার কুতুপালং ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। পরে ১৭ ও ১৮ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা নারীদের তৈরি করা হস্ত কুটির শিল্প ঘুরে দেখেন পেনি ওং। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য তৈরি করা বিভিন্ন হাসপাতাল ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। বান্দরবানের লামায় ট্রাক উল্টে এক শ্রমিক নিহত এবং ৭ জন আহত হয়েছেন। সকালে উপজেলার বদরটিলাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় গজালিয়া গান্ধাপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের ঢালাই কাজে যাচ্ছিলেন ১৫ শ্রমিক। বদরটিলা এলাকার বড় পাহাড়ে ওঠার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়, আহত হন আরও ৭ জন। তাদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো ভাই মোটামুটি ঢালাই কাজে যাচ্ছিল, যাওয়ার পথে গাড়ি নিয়ন্ত্রণ হয় বদরটিলা। নাটোরে জাল টাকা সহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র্যাব। সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব ৫-এর কোম্পানি কমান্ডার মেজর হাসান মাহমুদ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদরের ধরাইল বাজারে অভিযান চালায় র্যাব। এ সময় রিপন আলী ও তার স্ত্রী লাবণী আক্তারকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় ২৪,০০০ টাকার জাল নোট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় জাল নোট সংগ্রহ করে বিভিন্ন এলাকার এজেন্টদের কাছে সরবরাহ করতেন। সাতক্ষীরা, ঝালকাঠি ও শরীয়তপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১৭ জন আহত এবং ২০টি বাড়িঘর ভাঙচুর হয়েছে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ ডালিমের অভিযোগ, বিজয়ী চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের কর্মীরা গত রাতে ও আজ সকালে পিরোজপুর গ্রামে কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। এতে ৫ জন আহত হয়েছেন। এই ঘটনায় ১৩ জনকে আটক করেছে পুলিশ। এদিকে সকালে ঝালকাঠি সদরের রাজপাশা গ্রামে সংঘর্ষে জড়ায় চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমান এবং নুরুল আমিন খান সুরজের কর্মীরা। এতে ৪ জন আহত হয়েছেন। এছাড়া শরীয়তপুর সদরে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন ৮ জন।
লক্ষ্মীপুরের রামগঞ্জে সহিংসতা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা হয়েছে। সকালে মনুমিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে রামগঞ্জ থানায় এই মামলা করেন। ওসি সোলাইমান হোসেন জানান, মামলায় ৬ জনের নাম উল্লেখ এবং আরও ২৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে। মঙ্গলবার আনারস প্রতীকের সমর্থকরা কাজীর খিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাদের প্রতিরোধের চেষ্টা করে। এ সময় তারা সাংবাদিক সহ কয়েকজনের উপর চড়াও হয়, কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে। এতে ৫ জন আহত হন। ধর্মীয় ভাব গাম্ভীর্য, উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে উদযাপন হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে আলোচনা, মঙ্গল শোভাযাত্রা এবং মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ধর্মীয় আচার পালন শেষে বিশ্ব শান্তি কামনা করে বিভিন্ন বিহারে হয় প্রার্থনা। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুধবার সকাল থেকে রাঙামাটিতে নানা আয়োজন। রাজবন সহ বৌদ্ধ বিহারগুলোতে হয় নানা আচার অনুষ্ঠান। এসবের মধ্যে রয়েছে পঞ্চশীল গ্রহণ, সঙ্গদান, অষ্টপরিষ্কার দান ও বুদ্ধমূর্তি দান। আমাদের বৌদ্ধ পরম বৌদ্ধ আমাদের আজকে জন্মদিন, সেই হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আজকে এই ধর্মের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার জন্য মঙ্গল কামনা করলাম, যাতে শান্তিতে থাকতে পারি। খাগড়াছড়ির দিঘিনালা বনবিহার থেকে সকালে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এছাড়া বিভিন্ন বিহারে ধর্মীয় আচার পালন করা হয়। আছে বলেই এই দিনটিকে আমরা বুদ্ধ পূর্ণিমা পালন করে থাকি। আজকে এই বুদ্ধ পূর্ণিমার দিনে দেশ জাতি মঙ্গলের জন্য আমরা আজকে বিহারের বুদ্ধমূর্তি দান, সঙ্গদান, অষ্টপরিষ্কার দান সহ নানাবিধ দানীয় অনুষ্ঠান আয়োজন করে থাকে। চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধবিহারে জড়ো হন নানা বয়সী নারী পুরুষ। ধর্মীয় আচারের পাশাপাশি চলে মেডিকেল ক্যাম্প। সমৃদ্ধ দেশ গড়ার জন্য হয় প্রার্থনা। এই বুদ্ধের কাছে একটাই আমাদের সবার প্রার্থনা, যে যেন আমরা সবাই শান্তিতে থাকি, শান্তিতে বসবাস, শান্তিতে ধর্মটা আমরা যেন কি করতে পারি। পুরো বিশ্ব শান্তিময় হোক। বান্দরবানে মঙ্গল শোভাযাত্রা হয়েছে। রাজগুরু সহ বিভিন্ন বিহারে হয়েছে ধর্মীয় আলোচনা ও প্রার্থনা। এ সময় বুদ্ধের অহিংস বাণী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বৌদ্ধরা। বুদ্ধ পূর্ণিমার দিনে আমরা সর্বপ্রথমে বুদ্ধবৃক্ষ মূল্যে চন্দনের জলধারা এবং শিলের মাধ্যমে আমরা জল সিঞ্চন করেছি। ২.৫ বছর আগে এই পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মলাভ, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভ করেন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কর্ণফুলীর বাকলিয়াচরে বর্জ্য শোধনাগার স্থাপন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কর্ণফুলী রক্ষায় প্রতিবাদ মঞ্চ। দুপুরে নগরীর প্রেস ক্লাবে ৬টি সংগঠনের উদ্যোগে গঠিত এই প্রতিবাদ মঞ্চের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের এই আন্দোলনের বিষয়ে অবহিত করা হয়। চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি চৌধুরী ফরিদ জানান, নদীর মাঝখানে চরে বর্জ্য শোধনাগার স্থাপনের যে প্রকল্প সিটি কর্পোরেশন নিয়েছে, সেখানে বর্জ্য কিভাবে নিয়ে যাওয়া হবে সেটি স্পষ্ট নয়। নদীর পানির তল থেকে মাত্র ১.৫ থেকে ৩ ফুট উঁচু এই চর নিয়মিত জোয়ারের পানিতে প্লাবিত হয়। ঝড় জলোচ্ছ্বাসেও লম্বা সময়ের জন্য পানির নিচে থাকে। সেখানে বর্জ্য শোধনাগার হলে সহজেই বর্জ্য পানিতে মিশবে। এছাড়া চরের জীববৈচিত্র্য ধ্বংস হবে। এই অবস্থায় প্রকল্প থেকে সরে না আসলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। চট্টগ্রাম শহরে সর্বোচ্চ ওরা নেবে, কর্ণফুলী পাড়ে নেবে, নদীর পাড়ে দিয়ে নেবে, তাহলে কর্ণফুলী পড়বে, যেভাবে হোক, সুতরাং কর্ণফুলী দূষণ হবে। প্রশাসনের বেঁধে দেওয়ার সময়সূচি অনুযায়ী নওগাঁর বাগানগুলো থেকে গুটি জাতের আম পাড়া শুরু হয়েছে। সকালে জেলার বিভিন্ন বাগানে আম নামানো হয়। সদ্য পাড়া গুটি জাতের আম বিক্রি হচ্ছে ১২০০ টাকা মন দরে। গুটি আম পাড়া শুরু হলেও উন্নত জাতের আম বাজারে আসবে আরও কিছুদিন পর। জেলা প্রশাসনের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী এরপর ৩০ মে থেকে গোপালভোগ, ২ জুন থেকে খিসাপাত ও হিমসাগর, ১০ জুন থেকে ল্যাংড়া ও হাড়িভাঙা আম পাড়া হবে। এবছর জেলার ৩৩,৩০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। তা থেকে ৪,৩১,৫০০ টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।